ঢাকার ব্যস্ত রাস্তায় মুষলধারে বৃষ্টিতে ভিজে প্রিয়া অফিসের কাজ শেষে ক্লান্তিতে কাঁপছে। কাঁধে ভারী ব্যাগ আর হাতে ফাইল নিয়ে সে একটা ট্যাক্সির খুঁজে ছুটছে, কিন্তু কোনো ফাঁকা ট্যাক্সি নেই, আর যেগুলো আছে সেগুলোর ডাবল ভাড়া। প্রিয়ার মতো মধ্যবিত্ত ঘরের মেয়ের জন্য সেটা অসম্ভব। প্রিয়া বিরক্তি আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলে, উফ, এই বৃষ্টির রাত আর এই ঢাকা শহর, আজ একটা ট্যাক্সিও পাবো না নাকি? রাত বাড়ছে, মা চিন্তা করছে, আর প্রিয়া বৃষ্টিতে ভিজছে। আসলে আমি একটা গাধি মেয়ে। বৃষ্টির মৌসুম আর অফিসে আসার সময় ছাতা আনতে ভুলে গেছি। মন যে কোথায় থাকে অফিস আসার সময় আল্লাহই জানে। প্রিয়ার চুল থেকে পানি চুয়ে মুখে পড়ছে। প্রিয়া ক্লান্ত চোখে সামনের দিকে তাকায়, তার চুল থেকে টুকটুক করে পানি মুখে পড়ছে। চোখ মুছতে গিয়ে দেখে সেখানেও জলের ধারা। বৃষ্টির না, ক্লান্তি সে বোঝে না। হঠাৎ তার চোখ আটকে যায় রাস্তার কোণে ভাঙা ছাতা মাথায় বসে থাকা এক ভিখারির দিকে। ছেঁড়া লুঙ্গি আর পুরনো শার্ট পরা লোকটি, যার সামনে ময়লা থালায় কিছু খুচরো পয়সা। বৃষ্টির মধ্যে অস্বাভাবিক শান্ত। লোকটি আসলে এই শহরের সবচেয়ে বড় বিজনেস এম্পায়ারের একমাত্র অধিকারী নিলয়। ম্যাডাম, এত ভিজছেন কেন? আমার ছাতাটা নিয়ে নিন। প্রিয়া চমকে ওঠে। কে তাকে ডাকছে এই দুর্যোগের রাতে? সে ভিখারিটার দিকে তাকায়। তার চোখে একটা অদ্ভুত শান্ত ভাব। প্রিয়ার মনে হয় এই চোখ যেন গভীর কোনো সমুদ্রের মতো। সে ঠোঁটে এক চেল হাসি এনে তার ভাঙা ছাতার দিকে ইশারা করে হেসে বলে, আপনার ছাতা তো ভাঙা, ওটা দিয়ে বৃষ্টি থামাবো কি করে? দেখুন না, মাঝখানে একটা বড় ফুটো। নিলয় মুচকি হাসে। তার কণ্ঠস্বরে এক ধরনের আত্মবিশ্বাস যা ভিখারির সাথে মানায় না। কিন্তু ম্যাডাম, আমার মন অক্ষত। ভাঙ্গা ছাতা দিয়ে শরীরের বৃষ্টি থামানো যায় না ঠিকই, তবে এই ভাঙ্গা ছাতার নিচে আশ্রয় নিলে হয়তো মনের ভিতরে ঝড় কিছুটা শান্ত হতে পারে। শরীর ভিজলে শীতে ধরে, কিন্তু মন ভিজলে তো সারা জীবন কষ্ট পেতে হয়। প্রিয়ার হাসি মিলিয়ে যায়। ভিখারির গভীর কথায় সে কিছুটা থমকে দাঁড়ায়। ওই লোকটার কথা বলার ভঙ্গি, তার চোখের গভীরতা, এসব একজন সাধারণ ভিখারির মতো না। তার কথার মধ্যে এক ধরনের দর্শন আছে। প্রিয়া পকেট থেকে কিছু ক্ষুদ্র পয়সা বের করে তার থালায় ছুঁড়ে দেয়। পয়সাগুলো থালায় পড়ে ঝনঝন শব্দ করে। ঠিক আছে বাবা, আপনার কথাই যুক্তি আছে। ভালো থাকবেন। আপনার ভাঙা ছাতা নিয়ে পথ চলেন, একদিন নিশ্চয় সব ঠিক হয়ে যাবে। প্রিয়া ট্যাক্সি খুঁজে দৌড়াচ্ছিল, কিন্তু মনে হলো যেন কেউ তাকে পেছন থেকে টানছে। ঘুরে দেখলো সেই ভিখারি তখনও সেখানেই বসে। তার চোখ প্রিয়ার দিকে স্থির। সে চোখে কোনো দীনতা বা অসহায়ত্ব ছিল না, বরং ছিল এক অদ্ভুত দৃঢ়তা ও গভীরতা। প্রিয়া চমকে গেল, যেন সে কেবল একজন ভিখারিকে নয়, এক রহস্যময় সত্তাকে দেখছে। তার মন অস্থির হয়ে উঠল। এই কেমন ভিখারি? ওর চোখে এত ধীরতা, যেন এই শহরের সব রহস্য ওর চোখে লুকোনো। ওর কথাগুলো কেমন যেন অন্যরকম। প্রিয়া দ্রুত চলে গেলেও এই ভিখারির ছবি তার মনেই গেঁথে রইল। বৃষ্টির ফোঁটার চেয়েও তার চোখের তীক্ষ্ণতা প্রিয়ার মনে গভীর ছাপ ফেলেছিল। পরের কয়েকদিন তার মনে শুধু সেই ভিখারির কথাই ঘুরপাক খাচ্ছিল।
রোজ অফিসে যাওয়ার আসার পথে সে ওই রাস্তা দিয়ে যেত এবং নিলয়কে ঢাকার হাজারো ভিখারির ভিড়ে সহজেই আলাদা করে চিনতে পারত। আজকালও কেন জানি মনে পড়ছে বারবার, কি অদ্ভুত লোক। কোনো ভিখারি ওরকম কথা বলে নাকি? প্রিয়া লক্ষ্য করে নিলয় অন্য ভিখারিদের মতো শুধু হাত পেতে বসে থাকে না। সকালে সে ফুল বিক্রি করে আর বিকেলে একদল রাস্তার বাচ্চাকে বর্ণমালা ও নামতা শেখায়। তার প্রতিটি কাজে বিরক্তি বা ক্লান্তি নয়, বরং এক ধরনের আত্মবিশ্বাস ও স্নিগ্ধতা ফুটে ওঠে। রাস্তার এক ছেলে বলে, নিলয় ভাই, কয়টা বাজে? নিলয় হাসি মুখে বলে, এখনো 1 ঘন্টা বাকি, অঙ্কটা শেষ করো, তারপর ছুটি। আমি অঙ্ক পারি না। কেউ মায়ের পেট থেকে সব শিখে আসে না রে, চেষ্টা করলেই পারবি। দেখ, আমি যেমন ভাঙ্গা ছাতা নিয়েও বৃষ্টিতে বসি আর বলি মন অক্ষত, তুইও তেমনি অঙ্ক পারিস না, বলিস না বল, চেষ্টা করছি। প্রিয়া দূর থেকে দেখে। এসব দেখে মুগ্ধ হয়, তার মনে প্রশ্ন জাগে। একজন ভিখারি কিভাবে এত ধৈর্য নিয়ে কাজ করতে পারে? তার চেহারার দারিদ্রতার ছাপ থাকলেও তার চোখে মুখে কোনো ভয় নেই, কোনো হীনমন্যতাও নেই, বরং সেখানে এক ধরনের প্রশান্তি আর সাহস খেলা করে। প্রিয়া নিজের অজান্তেই নিলয়ের প্রতি আকৃষ্ট হতে থাকে। তার মনে হয় এই লোকটার ভিতরে নিশ্চয়ই কোনো এক অসাধারণত্ব লুকিয়ে আছে, যা সাধারণ মানুষের চোখে পড়ে না। এই লোকটা অন্যরকম, ভিক্ষা করছে না, পরিশ্রম করছে, বাচ্চাদের পড়াচ্ছে। একজন ভিখারি এতটা মানবিক হতে পারে না। এ শুধু একজন ভিখারিই নয়, ও নিশ্চয়ই কিছু একটা গোপন করছে। প্রিয়া এখন প্রতিদিন তার গতিপথ একটু ঘুরিয়ে সেই জায়গায় দিয়ে যায়, শুধু নিলয়কে দেখার জন্য। তার কৌতূহল দিন দিন বাড়ছে। সে বুঝতে পারে এই আকর্ষণ শুধু কৌতূহল নয়, এর সাথে এক ধরনের দুর্বলতাও মিশে আছে। কয়েকদিন পর পরোয়া কৌতূহল এতটাই বেড়ে যায় যে সে আর নিজেকে আটকাতে পারে না। এক বিকেল অফিস থেকে ফেরার পথে সে নিলয়ের কাছে এগিয়ে যায়। তখন নিলয় রাস্তার বাচ্চাদের ছুটি দিয়ে মাত্র উঠেছে। তার হাতে তখনও 2-1টা ফুল রয়েছে, যা বিক্রি হয়নি। প্রিয়া মৃদু হেসে একটু ইতস্তত করে বলে, এই যে শুনছেন, আপনি কেমন আছেন? নিলয় প্রিয়ার দিকে তাকায়। তার চোখে এক পরিচিত হাসি। ভালো আছি ম্যাডাম, আপনাকে তো সেদিন বৃষ্টির রাতে দেখেছিলাম। ট্যাক্সি কি পেয়েছিলেন সেদিন? পেয়েছিলাম অনেক কষ্ট, আপনি মনে রেখেছেন? নিলয় সেই রহস্যময় হাসি হেসে বলে, কিছু কিছু জিনিস সহজে ভোলা যায় না, বিশেষ করে যখন কেউ ভাঙ্গা ছাতা নিয়েও হাসি মুখে কথা বলে চলে যায়। প্রিয়ার ঠোঁটে হাসি ফোটে। নিলয়ের সেই অদ্ভুত রসিকতা তার ভালো লাগে। সে খেয়াল করে নিলয়ের কণ্ঠস্বর বেশ মার্জিত। একজন ভিখারির এমন কণ্ঠস্বর সাধারণত হয় না। আচ্ছা, আপনাকে আমি গত কয়েকদিন ধরেই দেখছি। আপনি ফুল বিক্রি করেন, বাচ্চাদের পড়ান। আপনাকে তো অন্য ভিখারিদের মতো মনে হয় না। নিলয় মাথা নিচু করে হাসে। ভিখারি তো ভিখারি হয়, ছদ্মবেশী কি আর হয়? পেটের দায় সবাই তো কম বেশি অভিনেতা। প্রিয়া তার কথায় চমকে ওঠে। ছদ্মবেশ? আপনি কি বলতে চাইছেন? নিলয় মাথা তুলে প্রিয়া চোখে চোখ রাখে। তার হাসি আরো রহস্যময় হয়ে ওঠে। কিছু কথা থাকে যা সবাই বোঝে না। কিছু মানুষ যেমন নিজেদের গোপন করে রাখে, তেমনি কিছু মানুষ নিজেদের প্রকাশ করে। আমি হয়তো সেই দ্বিতীয় দলের একজন, কিন্তু আমার প্রকাশটা একটু অন্যরকম। প্রিয়ার মনে হয় নিলয় যেন কোনো এক হেয়ালের জাল বুনছে।
তার কথাগুলো গভীর ইঙ্গিতপূর্ণ। প্রিয়ার কৌতূহল আরও বেড়ে যায়। সে বুঝতে পারে এই মানুষটা যতটা সহজ সরল দেখাচ্ছে ততটা নয়। তার ভেতরের রহস্য প্রিয়ার মনে এক নতুন টান তৈরি করে। সে নিলয়ের দিকে তাকিয়ে থাকে, যেন তার চোখের গভীর থেকে সব প্রশ্নের উত্তর খুঁজে নিতে চায়। হ্যাঁ, কেমন মানুষ, কেমন সব হেয়ালি করে কথা বলে। ওর হাসিটাও কেমন যেন লুকোনো কোনো কিছু বলছে। এই কি শুধু ভিখারি নাকি অন্য কিছু? কি হলো ম্যাডাম, এত গভীরভাবে কি ভাবছেন? না মানে কিছু না। আপনার নাম জানতে পারি? আমার নাম নিলয়। আপনার নাম? নামটা শুনেই প্রিয়া চমকে ওঠে। মনে মনে বলে, নিলয়। এই নামে তো একজন আছে, যে বাংলাদেশের শীর্ষ ধনী পরিবারের একমাত্র ছেলে। এই কি সে? না না, আমি কি ভাবছি? এ হতে যাবে কেন? এই তো ভিখিরি। জি, আমার নাম প্রিয়া, পেশায় একজন সাংবাদিক। খুব সুন্দর নাম। ধন্যবাদ। আমি তাহলে বাসায় যাই, আম্মু অপেক্ষা করছেন। সাবধানে যাবেন। ওকে ভাই। বলেই প্রিয়া চলে যেতে নেয়। কয়েক কদম যেতেই পেছন থেকে নিলয়ের কণ্ঠ ভেসে আসে। ম্যাডাম শুনুন। কি বলেন? নিলয় তার হাতে থাকা গোলাপ ফুলটা প্রিয়ার দিকে এগিয়ে দেয়। নিন, এটা আপনার জন্য। আমার জন্য কেন? এই ফুলটা আপনার মনের মতোই, তাই ভাবলাম এটা আপনাকে দিয়ে দেওয়া যাক। আমার মনে হলো এটা আপনার জন্য আমার হাতে বিধাতা রেখে দিয়েছেন, তাই আপনার জিনিস আপনাকে দিতে এসেছি। আপনি কি ভিখারি না কোনো কবি? এই দুনিয়ায় সবাই কবি হয়ে যায় যখন সে তার মনের কথা বলে। ইমপ্রেস করার চেষ্টা করছেন? না ম্যাডাম, ফুল দিচ্ছি, ফুলটা গ্রহণ করলে খুশি হব। প্রিয়া একটু ইতস্তত করে ফুলটা হাতে নিল। ধন্যবাদ, আসি। ঠিক আছে, সাবধানে যান। সে প্রতিদিন নিলয়ের কাছে যায়, তার সাথে কথা বলে। তাদের মধ্যে হালকা কিছু খুনসুটি, কিছু মজার কথাও বিনিময় হয়। প্রিয়ার দিনগুলো যেন নিলয়ের পাশে বসে পূর্ণতা পায়। সে নিলয়ের বুদ্ধি, দীপ্ত কথা, তার শান্ত স্বভাব সবকিছুতেই মুগ্ধ হয়ে ওঠে। একদিন বিকেলে সূর্য যখন পশ্চিমে হেলে পড়েছে আর ঢাকা শহরের আকাশ কমলা রঙে সেজে উঠেছে, প্রিয়া নিলয়কে সরাসরি তার মনের প্রশ্নটা করেই বসে। প্রিয়া নিলয়ের পাশে বসে তার চোখে চোখ রেখে কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলে, আচ্ছা, আমি অনেক ভেবেছি আপনি কেন এরকম। আপনি আসলে কে? আপনি তো ভিখারি নন। আপনার কথা বলার ধরন, চোখ, বুদ্ধি, এগুলো কি একজন সাধারণ ভিখারি হতে পারে? আপনি কেন নিজেকে এভাবে লুকিয়ে রাখছেন? কেন এসব করছেন? নিলয় শান্তভাবে হাসে। তার চোখ দুটো সূর্যাস্তের আলোয় আরো উজ্জ্বল দেখায়। এত প্রশ্ন কেন ম্যাডাম? উত্তর খুঁজছেন? প্রিয়া একটু রেগে গিয়ে বলে, উত্তর খুঁজছি না। তোকে? আমি প্রতিদিন আপনার এই রহস্য দেখতে দেখতে ক্লান্ত। আপনি কেন আমাকে সত্যি বলছেন না? আমাকে বিশ্বাস করেন না? নিলয় প্রিয়ার দিকে তাকায়। তার হাসিটা আরো গভীর হয়, আরো রহস্যময়। সে প্রিয়ার হাত ধরে, তার হাতের উষ্ণতা প্রিয়ার শিরায় শিরায় ছড়িয়ে যায়। প্রিয়ার মনে হয় নিলয়ের স্পর্শে যেন এক অদ্ভুত শক্তি আছে। নিলয়ের চোখের দিকে তাকালে প্রিয়া সবকিছু ভুলে যায়। নিলয় ফিসফিস করে, তার কণ্ঠস্বরে এক ধরনের দৃঢ়তা যা প্রিয়ার মনকে নাড়িয়ে দেয়। বিশ্বাস করি ম্যাডাম, বিশ্বাস করে বলেই তো আপনাকে কিছু বলতে পারছি না। আপনি সময় নিয়ে দেখুন, ধৈর্য ধরুন। আমি যা তা আপনার কল্পনার বাইরে, এমন কিছু যা আপনি কোনোদিনও ভাবতেও পারবেন না। আমার জীবনটা একটা খোলা বইয়ের মতো, কিন্তু তার কিছু পাতা
এখনো আটা দিয়ে জোড়া লাগানো। সময় হলে সব খুলবে। নিলয়ের রহস্যময় উত্তর প্রিয়ার কৌতূহলকে তীব্র মুগ্ধতায় রূপান্তরিত করে। সে বুঝতে পারে নিলয়ের ছদ্মবেশের পেছনে গভীর কোনো কারণ আছে, হয়তো বেদনা প্রতিরোধ বা বিশাল কোনো পরিকল্পনা। প্রিয়ার কথা বলতে পারে না সরি প্রিয়া আর কথা বলতে পারে না, শুধু নিলয়ের চোখে তাকিয়ে থাকে। তাদের নীরবতা যেন আরো অনেক কথা বলে যায়। সেই দিন থেকে প্রিয়ার জীবনে নিলয় এক নতুন অধ্যায়ের সূচনা করে। সে তার প্রতি এক অদ্ভুত টান অনুভব করতে থাকে, যা সে আগে কখনোই অনুভব করেনি। তাদের সম্পর্ক ক্রমশ গভীর হতে থাকে। একদিন প্রিয়া অফিসের কাজ শেষ করে ফিরছিল। ঢাকার সন্ধ্যা জঞ্জাটে কোলাহলময়। তার রিকশাটা মোড় ঘুরতেই চোখে পড়ল সে পরিচিত দৃশ্য। নিলয় তখনও রাস্তার কোণে বসে আছে, তবে আজ তার হাতে কোনো ফুল নেই, বাচ্চাদের কোলাহলও নেই। সে সে নিবিষ্ট মনে একটা ছেঁড়া বই পড়ছে। প্রিয়ার মনে সে প্রথম রাতের মুগ্ধতা আর কৌতূহল আবারও জেগে ওঠে। সে জানে না কেন, কিন্তু নিলয়কে অনুসরণ করার একটা তীব্র ইচ্ছে তার মনে চেপে বসে। সন্ধ্যা হয়ে গেছে, এখনো এখানে বসে আছেন কেন? কি পড়ে ও? সাধারণ ভিখারি তো এভাবে বই পড়ে না। ওর মধ্যে কিছু আছে, কিন্তু কি সেটা? রিকশা থেকে নেমে কিছুটা দূরে দাঁড়ায় প্রিয়া। নিলয় বইটা বন্ধ করে উঠে দাঁড়ায়। রাতের আবছা আলোয় তার ছায়াটা দীর্ঘ দেখায়। সে শহরের এক গলিপথের দিকে এগুতে থাকে। প্রিয়া আর নিজেকে আটকাতে পারে না। সে নিলয়ের পেছন পেছন হাঁটতে শুরু করে, যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে। গলিপথটা আঁকা বাঁকা, আশেপাশের ঘরবাড়িগুলো পুরনো। কোথায় যাচ্ছে ও? এরকম একটা জায়গায় কি করছে? নিলয় একটা পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়িটা বাইরে থেকে সাধারণ দেখালেও কেমন যেন একটা রহস্যময় নীরবতা ছেয়ে আছে চারপাশে। নিলয় চারপাশে একবার সতর্ক চোখে তাকিয়ে তারপর দরজা খুলে ভেতরে ঢোকে। রিয়া কাছাকাছি এসে একটা ল্যাম্পপোস্টের আড়ালে লুকিয়ে পড়ে। তার বুক ধড়ফড় করছে। সে অবাক হয়ে দেখে নিলয় ভেতরে ঢোকার পর একটা চিকন আলো জ্বলে উঠল বাড়ির ভেতরে, যা বাইরে থেকে বোঝা যায় না। নিলয় নিজের মনে মৃদু হেসে বলে, মেয়েটা পিছু নিয়েছে দেখছি। আমি জানতাম তুমি এটাই করবে। কৌতূহলটা ভালোই বেড়েছে, তবে এখনো অনেক কিছু অজানা। নিলয় ভেতরের দিকে চলে যায়। প্রিয়া আরও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। সে ভাবতে থাকে নিলয়ের এই জীবনটা কতটা রহস্যময়। তার মনে একটা মিশ্র অনুভূতি কাজ করে, ভয়, কৌতূহল আর এক অদ্ভুত টান। সে বুঝতে পারে নিলয়ের আসল পরিচয় এই ভাঙাচোরা বাড়ির ভেতরেই লুকিয়ে আছে, আর সেটা তার ধারণার বাইরে। প্রিয়া সেখান থেকে চলে আসে, কিন্তু তার মনে নিলয়ের রহস্য আরও জেগে বসে। পরদিন বিকেলে প্রিয়া আবারও নিলয়ের কাছে যায়। আজ তার মনটা হালকা। কাল রাতের রহস্যময় অভিজ্ঞতা তাকে আরও বেশি নিলয়ের প্রতি আগ্রহী করে তুলছে। সে দেখে নিলয় বাচ্চাদের অঙ্ক শেখাচ্ছে। বাচ্চাদের ছুটি দিয়ে নিলয় যখন উঠতে যায়, প্রিয়া এগিয়ে আসে, তার চোখে দুষ্টুমি। কি ব্যাপার মিস্টার ভিখারি? কাল রাতে এত জলদি উদা হয়ে গিয়েছিলেন, এত খুঁজলাম পেলাম না। শেষে ভাবলাম বোধহয় ভূত দেখে ভয় পেয়ে পালিয়ে গেছেন। নিলয় হাসে, প্রিয়ার দিকে তাকিয়ে তার চোখে চোখ রেখে বলে, ওহ ম্যাডাম, আপনি দেখি একজন ভিখারিরও পিছু নেন। ভয় তো আপনারই পাওয়া উচিত। রাতে আধারে আমাদের মতো মানুষের পিছু নিলে
প্রিয়া নিলয়ের কথার ধরন দেখে অবাক হয়। আমি আমি পিছু নেব কেন? আমি তো কেবল দেখছিলাম আপনি আপনার ডেরায় ফিরছেন না কেন। শুনেছি নাকি ভিখারিটাও আজকাল গোপন ডেরায় থাকে। আমার ডেরা তো এই রাস্তায়। কেন ম্যাডাম? কিন্তু আপনার কৌতূহল দেখছি সীমা ছাড়িয়ে গেছে। এবার তো মনে হচ্ছে গোয়েন্দা দলের নাম লেখাবেন। গোয়েন্দা হতে গেলে তো আগে একটা রহস্যময় কেস চাই, তাই না? আর আপনার চেহারার রহস্যময় কেস তো আমি আর খুঁজে পাচ্ছি না। আপনি বলুন তো, কেন আপনি নিজেকে লুকিয়ে রাখছেন? এটা আপনার জন্য কত বড় ক্ষতির কারণ হতে পারে জানেন? ক্ষতি? এই যে দেখেন, আমি রাস্তার ভিখারি। আমার কিসের ক্ষতি হবে? যা ছিল সব তো চলেই গেছে। এখন যা আছে তা শুধু এই ভাঙ্গা ছাতা আর কিছু রহস্য। আর আপনি এত সুন্দরী ম্যাডাম হয়েও কেন এই অভাগা ভিখারির পেছনে সময় নষ্ট করছেন? আপনার তো একজন নিলয় একটু থেমে যায়, প্রিয়ার দিকে তাকিয়ে আবারও হাসে। ভালো ছেলে খুঁজে নিয়ে বিয়ে করা উচিত। প্রিয়া নিলয়ের কথায় আহত হওয়ার ভান করে, কিন্তু ভেতরে ভেতরে মজা পায়। আহা, আপনি তো দেখি অনেক জ্ঞানী। আপনি কি আমার জীবন নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়েছেন নাকি? নিজের দিকে তাকান। ভাঙা ছাতা আর ছেঁড়া জামা নিয়ে বসে আছেন। আপনার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ? আমার ভবিষ্যৎ তো আপনার চেয়েও পরিষ্কার ম্যাডাম। আমার তো হারানোর কিছুই নেই। আপনাদের সব হারিয়ে ফেলবেন যদি এমন অগোছালো মন নিয়ে ঘুরে বেড়ান। নিলয়ের রসিকতা ও চ্যালেঞ্জ প্রিয়ার মুখে হাসি ফোটে, যা তাদের সম্পর্ককে আরও মজবুত করে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ঢাকা শহরে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। সবাই যখন আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছে, তখন প্রিয়া আর নিলয় সেদিকে ভ্রুক্ষেপ না করে একে অপরের দিকে তাকিয়ে হাসে। প্রিয়া আকাশের দিকে তাকিয়ে আনন্দে বলে, আহ, কি সুন্দর বৃষ্টি! আমি বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি। ভালোবাসেন? অথচ সেদিন তো ছাতার জন্য এমন করছিলেন যেন ডুবতে বসেছিলেন। সেদিন পরিস্থিতি অন্য ছিল। আর আজ আজ আপনার সাথে আছি। এই বৃষ্টিতে ভিজে যদি জ্বরও আসে তাও ভালো। প্রিয়া হঠাৎ করে নিলয়ের হাত ধরে। তার হাতটা ঠান্ডা, কিন্তু নিলয়ের স্পর্শে এক ধরনের উষ্ণতা অনুভব করে। প্রিয়া নিলয়কে টেনে মাঝ রাস্তায় নিয়ে আসে, যেখানে বৃষ্টির ধারা তাদের ওপর সরাসরি পড়ছে। প্রিয়া উচ্ছ্বসিত হয়ে বলে, চলুন, আজ বৃষ্টিতে ভিজি, নাচবো আমরা। কি বলেন? হুম। নাচবো? আমি ভিখারি, আমাকে লোকে পাগল বলবে। বলুক, আপনিও তো এমনিতেই অদ্ভুত। পাগল বললে কি আসে যায়? চলুন, এই মুহূর্তে শুধু বৃষ্টি আর আমরা, আর কেউ নেই, কেউ দেখছেও না। চলুন। নিলয় প্রিয়ার দিকে তাকিয়ে হাসে। প্রিয়ার চোখে যেন আনন্দ আর উচ্ছ্বাস। তার নিলয়ের ভেতরের শীতলতা ভাঙতে শুরু করে। সে প্রিয়ার হাত ধরে। তারপর তাদের দুজনেই অজান্তে হালকা তালে পা মেলাতে শুরু করে। তারা দুজনেই হাসতে থাকে। বৃষ্টির ফোঁটা তাদের মুখে মুক্তোর মতো ঝরে পড়ে। আশেপাশের মানুষ হয়তো তাদের দেখছে, হয়তো পাগল ভাবছে, কিন্তু প্রিয়া আর নিলয়ের কাছে এই মুহূর্তে বাইরের জগতের কোনো অস্তিত্ব নেই। তারা যেন নিজেদের এক ছোট পৃথিবীতে হারিয়ে গেছে। প্রিয়া হাসতে হাসতে বলে, আপনি এত ভালোবাসতে পারেন, অথচ নিজেকে ভিখিরি বলেন। আপনার সবকিছুই রহস্যময়। রহস্যময় হলেই মানুষ কৌতূহলহীন হয় ম্যাডাম। আর আপনার মতো সুন্দরী ম্যাডামকে নিজের দিকে টানতে পারলে মন্দ কি? প্রিয়া নিলয়কে হালকা ধাক্কা দিয়ে বলে, ইস, আপনার মতো তো ভালো দেখছি না। সব রহস্য তো আপনার ভিতরেই লুকোনো। শয়তানি বলে মনে হচ্ছে। শয়তানি নয় ম্যাডাম, এটা হলো বাস্তব বুদ্ধি, যা ভিখারিদের খুব দরকার। তারা আরো কিছুক্ষণ বৃষ্টিতে নাচে আর হাসে।
তাদের মধ্যে এক গভীর বোঝাপড়া তৈরি হয়, যা শুধুমাত্র তাদের কাছেই স্পষ্ট। বৃষ্টি থেমে গেলে তারা ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তাদের মন যেন আনন্দে টগবগ করছে। এই মুহূর্তটা তাদের স্মৃতির পাতায় সোনালি অক্ষরে লেখা হয়ে যায়। বৃষ্টি থামার পর প্রিয়া আর নিলয় একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। ভেতরের ভেজা পোশাক, বাইরের ঠান্ডা বাতাস, সব মিলিয়ে একটা স্নিগ্ধ পরিবেশ। প্রিয়ার মনে তখনও বৃষ্টির নিচে নাচার আনন্দের রেশ। নিলয়ের দিকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে এই মানুষটার মধ্যে এমন কিছু আছে যা আমাকে বারবার টেনে আনছে। প্রিয়া চায়ের কাপে চুমুক দিতে দিতে শান্ত কণ্ঠে বলে, নিলয়, আপনি কি জানেন, আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। আমার অন্য বন্ধুদের সাথে কথা বলেও এমন শান্তি পাই না যেমনটা আপনার সাথে পাই। নিলয় চায়ের কাপটা নামিয়ে প্রিয়ার চোখে চোখ রেখে বলে, আমারও আপনার সাথে কথা বলতে ভালোই লাগে ম্যাডাম। এই ব্যস্ত শহরের কোলাহলে আপনার মতো একজন সরল মনের মানুষকে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমার কেন জানি মনে হয় আপনার ভিতরে অনেক কিছু লুকোনো আছে। আপনি শুধু একজন ভিখারি নন। আপনার কথাগুলো, আপনার চিন্তা ভাবনা সব একজন শিক্ষিত মানুষের মতো। আপনার চোখ দুটো কেমন যেন একটা দক্ষতা লুকিয়ে আছে। নিলয় মৃদু হাসে। মানুষ তার প্রয়োজন অনুযায়ী নিজেকে তৈরি করে নেয় ম্যাডাম। আমার প্রয়োজন আমাকে ভিখারি বানিয়েছে, আবার আমাকে অনেক কিছু শিখিয়েছে। এই পথঘাট, এই মানুষজন, এরা আমার সবচেয়ে বড় শিক্ষক। প্রিয়া নিলয়ের কথায় এক গভীর সত্য খুঁজে পায়। সে বুঝতে পারে নিলয়ের এই ছদ্মবেশের আড়ালে আরো অনেক কিছু লুকোনো আছে, যা আমার ধারণার বাহিরে। এই মানুষটা আমাকে প্রতি মুহূর্তে আকর্ষণ করছে। মনে হয় নিলয় যেন এক দুর্ভেদ্য দেয়াল, যার পিছনে কি আছে তা আমার জানাটা খুব জরুরি। আমি জানি না কেন, কিন্তু আপনার প্রতি আমার এক অদ্ভুত অনুভব হয়। আমি চাই, আমি আপনার সব রহস্য জানতে চাই। আমি জানি আপনি কোনো বিপদে আছেন, তাই হয়তো এই ছদ্মবেশ নিয়েছেন। নিলয় প্রিয়ার মুখের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকায়। তার চোখে এক ধরনের মুগ্ধতা। আমার জীবনের সব রহস্য জানার জন্য কি আপনি প্রস্তুত ম্যাডাম? সত্যটা কখনো কখনো অনেক কঠিন হয়। আমি প্রস্তুত আপনার সবকিছু জানার জন্য। আমি প্রস্তুত। আমি আপনাকে বিশ্বাস করি নিলয়। এই মুহূর্তে আমি আপনার প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করছি, যা আমি আগে কখনো অনুভব করিনি। আপনার এই লুকোনো দিনগুলোকেই আমাকে আপনার দিকে চুম্বকের মতো টানছে। আর নিলয় প্রিয়ার হাত নিজের হাতের মধ্যে নেয়। তার স্পর্শে প্রিয়ার সারা শরীর যেন শিহরিত হয়। একদিন এমন সময় আসবে ম্যাডাম, সব সত্যি আপনার সামনে আসবে। তার আগে আপনাকে আমার পাশে থাকতে হবে। আপনার এই কৌতূহল এবং বিশ্বাসে আমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। নিলয়ের হাত শক্ত করে ধরে প্রিয়া বুঝতে পারে তার আকর্ষণ শুধু কৌতূহল নয়, এক গভীর প্রেমের সূচনা। নিলয়ের ভিখারি ছদ্মবেশের আড়ালে লুকোনো কোটিপতি পরিচয় সে জানে না, কিন্তু তার মন নিলয়ের প্রতি সম্পূর্ণ সমর্পিত। এভাবেই এক সপ্তাহ কেটে যায়। তাদের সম্পর্ক আরও গভীর হয়। প্রতিদিন অফিস থেকে ফেরার পথে প্রিয়া নিলয়ের কাছে আসে, গল্প করে। কিন্তু নিলয়ের রহস্য প্রিয়ার মনে কাঁটার মতো বেঁধে আছে। হয়তো নিলয়ের মুখে বড় বড় দাড়ি, লম্বা চুল, গায়ে ময়লা, কিন্তু তার স্মার্ট চালচলন, বুদ্ধিদীপ্ত ছাপ কোনো সাধারণ ভিখারির পক্ষে সম্ভব নয়। একদিন বিকেলে ঢাকার টিএসসি মোড়ে চায়ের দোকানে বসে গল্প করার সময় প্রিয়ার কৌতূহল আবারও মাথায় চাড়া দিয়ে ওঠে। প্রিয়া নিলয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, একটা কথা সত্যি করে বলবে? নিলয় চায়ের কাপে চুমুক দিতে দিতে শান্ত মুখে বলে, তোমার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে প্রিয়া।
কিন্তু সব উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। প্রিয়া নিলয়ের তুমি সম্বোধন শুনে কিছুটা অবাক হলেও খুশি হয়ে বলে, আমারও তাই মনে হয়। আচ্ছা, তুমি আমাকে তুমি করে ডাকছো, এটা আমার খুব ভালো লাগছে। তুমি আমাকে তুমি করেই ডাকবে কেমন? আর শোনো, তুমি ভিখারি হয়েও কেন এত বুদ্ধিমানের মতো কথা বলো? আমি দেখেছি, তোমার মুখের দিকে তাকালেই মনে হয় না তুমি এই রাস্তার মানুষ। তোমার চোখে একটা অন্যরকম তেজ আছে, যা আমি আর কারো মধ্যে দেখিনি। মানুষের চোখে অনেক কিছু দেখা যায় প্রিয়া। কেউ দেখে আলো, কেউ দেখে ছায়া। তুমি হয়তো আমার ভেতরের আলোটা দেখতে পাচ্ছ। আলো না, ছায়া নয়, আমি দেখি এক রহস্য। তুমি নিজেকে কেন এভাবে লুকিয়ে রেখেছো? আমি জানি এটা তোমার আসল পরিচয় নয়। আমার আসল পরিচয় সে তো সময় হলে জানতে পারবে। সব কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে। যেমন ধরো, এই যে রাস্তার পাশে বসে থাকা মানুষগুলো, এদের সবার আসল পরিচয় কি জানো তুমি? কেউ হয়তো শিক্ষক, কেউ হয়তো শ্রমিক, কেউ আরো অন্য কিছু। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আজ তারা এখানে। তুমি পরিস্থিতি বলতে ঠিক কি বোঝাতে চাইছো? তোমার পরিস্থিতিটা কি? তুমি কেন এই জীবন বেছে নিয়েছো? নিলয় চায়ের কাপটা নিচে নামিয়ে প্রিয়ার হাতটা আলতো করে ধরে। কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তর দেওয়ার জন্য সঠিক সময় আসাটা খুব জরুরি। ভুল হলে, ভুল সময় সঠিক উত্তর দিলে তার মূল্য থাকে না। বিশ্বাস করো প্রিয়া, যেদিন আমার সময় আসবে সেদিন আমি তোমাকে সব বলবো। তার আগে শুধু আমার উপর ভরসা রাখো। নিলয়ের প্রতি প্রিয়ার ভালোবাসা বাড়লেও তার রহস্যময়তা প্রিয়াকে আরও বেশি টানে, যা তার কৌতূহল ও অস্থিরতা বাড়ায়। সেদিন রাতে প্রিয়ার ঘুম হচ্ছিল না। রাত দুটোয় একটা ক্ষীণ শব্দে তার ঘুম ভাঙে। জানালা দিয়ে দেখে বাড়ির উল্টো দিকের জনশূন্য গলিতে নিলয় পুরনো পোশাকে হাতে একটা গ্যাজেট নিয়ে দাঁড়িয়ে আছে। আবছালোয় তার মুখটা পাথরের মতো দেখাচ্ছে। প্রিয়া চুপি চুপি বাসা থেকে বেরিয়ে নিলয় থেকে একটু দূরে দাঁড়ায়। নিলয়কে এবার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে হেডসেটে কথা বলতে শোনা যায়। হ্যাঁ বলো। অপর পাশ থেকে নিলয়ের মেয়ে সেক্রেটারি নীরা বলে, বস, আজকের টার্গেট চাচার মানুষের অডিও ফাঁস হয়ে গেছে। পরিকল্পনা অনুযায়ী সবটি তো আমাদের কাছেই আছে। তারা এখন চরমগি বলে। গ্যাজেট লাউডে থাকায় বস শব্দ শুনে প্রিয়ার বুক ধড়ফড় করে ওঠে। মনে মনে বলে, বস, টার্গেট, চাচার মানুষ, এই কেমন কথা? সে আরও মন দিয়ে শোনার চেষ্টা করে, কিন্তু বাতাস আর বৃষ্টির ঝিরিঝিরি শব্দের কারণে সব স্পষ্ট বোঝা যায় না। তবে নিলয়ের কণ্ঠস্বর এখন সম্পূর্ণ ভিন্ন। তাতে কোনো ভিখারির দীনতা নেই, বরং আছে একজন নেতার দৃঢ়তা। নিলয় ঠান্ডা গলায় বলে, ভালো, অসুবিধা নেই। তাদের যত সম্পদ আছে সব শেষ করে দাও। কাল থেকে তাদের শেয়ারের রক্ত মাখা হবে, একজন কেউ ছাড়বে না। মনে রাখবে, এটা শুধু ব্যবসা নয়, এটা প্রতিশোধের প্রথম ধাপ। প্রিয়ার শরীর হিম হয়ে আসে। সে আবারও মনে মনে বলে, প্রতিশোধ? সে আর রক্ত মাখা হবে? কোন নিলয়? যে নিলয় আমার সাথে হেসে কথা বলে, বাচ্চাদের পড়ায়, সে নিলয় কি এমন শীতল কণ্ঠে এত ভয়ানক কথা বলতে পারে? নিলয়ের নির্মম শিকারীর মতো চেহারা দেখে প্রিয়ার মনে তীব্র সাসপেন্স আর ষড়যন্ত্রের আতঙ্ক কাজ করে। সে ভয়ঙ্কর দৃশ্য মনে নিয়ে প্রিয়া দ্রুত সরে আসে। নিশ্চিত হয় যে নিলয়ের আসল রূপ সে সামান্যই দেখেছে। পরদিন সকালে অফিসে তার মন অস্থির। কাজের সময় নিলয়ের কল আসাতেই প্রিয়ার বুক ধুকভুক করে ওঠে। সে স্বাভাবিকতা আনার চেষ্টা করে, ফোনে কথা বলে। হ্যালো নিলয়, কি ব্যাপার? এত সকাল সকাল ফোন দিলে যে? নিলয় হাসি হাসি কণ্ঠে বলে, সকাল হয়েছে বলেই তো ফোন দিলাম প্রিয়া। রাতে কি ভালো ঘুম হয়েছে, নাকি কাল রাতে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছো?
প্রিয়া আশ্চর্য হয়ে বলে, না, জ্বর হয়নি, কিন্তু তোমার কণ্ঠস্বর যেন কেমন লাগছিল, ঘুম ঘুম। ঘুম? আমার তো ঘুমই আসছে না প্রিয়া। সারা রাত ভাবি কিভাবে আরো কিছু ফুল বিক্রি করব, আর কিভাবে কিছু বাচ্চা জোগাড় করব যাদের শেখাবো। আমার তো স্বপ্ন দেখা বারণ। প্রিয়ার কানে তখনও কাল রাতের প্রতিশোধ আর রক্তমাখা শেয়ারের কথাগুলো বাজছে। সে নীলের কথার সাথে তার আসল রূপ মেলাতে পারে না। তার মনে বিভ্রান্তি আরও বাড়ে। প্রিয়া মনে মনে ভাবে, এই মানুষটা কি অভিনয় করছে আমার সাথে, নাকি সত্যিও এত নিষ্পাপ? এর এই দৌত সত্তা আমাকে পাগল করে দিয়েছে। ঠিক এই সময় নিলয় তার গোপন ম্যানশনের মিটিং রুমে বসে আছে। সেখানে তার কয়েকজন সহযোগী, সেখানে নীরা এবং একজন বডিগার্ডের মতো দেখতে পুরুষ সদস্য। তাদের সামনে একটি বড় স্ক্রিনে বিভিন্ন কোম্পানির শেয়ারের গ্রাফ দেখা যাচ্ছে। নীরা মৃদু হেসে বলে, বস, আপনার সেই সাংবাদিক বান্ধবীকে কি করবেন? তিনি তো আপনার খুব কাছাকাছি চলে এসেছেন। আপনার নিরাপত্তার জন্য এটি কি বিপজ্জনক নয়? নিলয় হাসে, কিন্তু তার হাসিটা রহস্যময়। তার চোখে এক ধরনের বিষাদ আর ভালোবাসা মেশানো। ও এখনো জানে না ওই আমার সবচেয়ে বড় উইকনেস। ওর সরলতা, ওর কৌতূহল, ওর ভালোবাসা, এটা আমার কাছে সবচেয়ে মূল্যবান। হয়তো এই দুর্বলতা একদিন আমার সব কিছু শেষ করে দিবে, কিন্তু আমি ওকে হারাতে চাই না। ওকে রক্ষা করার দায়িত্ব আমার। বস, আপনার চাচা কিন্তু আপনার উপরে নজর রেখেছে। তিনি জানতে পারলে? তিনি কিছুই জানতে পারবে না। আমি এমনভাবে শক কষিয়েছি যে তিনি খুনাক্ষ করেও টের পাবেন না। তার ভাতিজা তার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। নীলয়ের কথায় এক ধরনের দৃঢ়তা ফুটে ওঠে। প্রিয়া হয়তো এই কথোপকথন শুনতে পাচ্ছে না, কিন্তু সে নীলয়ের ওই দৈত্যসত্তা নিয়ে ভীষণ চিন্তিত। তার মনে হচ্ছে সে এক ভয়ঙ্কর খেলার অংশ হয়ে যাচ্ছে, যার নিয়মাবলী তার অজানা। তার মনের মধ্যে এক অস্থিরতা, এক বিপদ আসন্ন হওয়ার পূর্বাভাস। পরের দিন অফিসের কাজ সেরে প্রিয়া বাড়ি ফিরে আসে। তার মনটা আজ খুব ভার। নীলয়ের রহস্যময় দিকগুলো তাকে পীড়া দিচ্ছে। সে তার রুমে একা বসে ভাবে। তার চোখে নীলয়ের শান্ত মুখটা ভেসে ওঠে। আবারও ভেসে ওঠে রাতের অন্ধকারে হেডসেটে কথা বলা নীলয়ের কঠিন মুখটা। তার মনে একটা অজানা ভয় বাসা বাঁধতে শুরু করে। এই মানুষটা কি একজন ভিখারি, যে বাচ্চাদের পড়ায় ফুল বিক্রি করে আর রাতের আধারে ব্যবসার জটিল পরিকল্পনা করে? প্রতিশোধের কথা বলে আমার মন বলছে ও খারাপ মানুষ নয়, কিন্তু ওর এই গোপন জীবন, এটা আমাকে ভয় দেখাচ্ছে। প্রিয়া মনে মনে নিলয়ের প্রতি তার ভালোবাসার কথা স্বীকার করে। নিলয় তার জীবনে একটা অন্যরকম আলো নিয়ে এসেছে, কিন্তু এই আলোর পিছনে একটা গভীর অন্ধকারও লুকিয়ে আছে, যা তাকে অস্থির করে তুলছে। প্রিয়া নিজের সাথে কথা বলছে। আমি ওকে বিশ্বাস করি, কিন্তু কি বিশ্বাস করি? যে ও একজন ভিখারি, অথচ ওর চোখে এত বুদ্ধি, নাকি ও একজন কোটিপতি যে প্রতিশোধ নিতে ভিখারি সেজেছে? যদিও কোনো বিপদে পড়ে, যদি ওর এই গোপন দুনিয়া আমাকে বিপদে ফেলে দেয়। প্রিয়ার মনে একটা দ্বন্দ্ব শুরু হয়। সে নীলয়ের প্রতি তার ভালোবাসাকে ধরে রাখতে চায়, কিন্তু তার লুকোনো জীবনের বিপদ থেকে সে নিজেকে সুরক্ষিত রাখতে চায়। তার মনে হয় এই ভিখারিকে সত্যি যা দেখায় তাই, নাকি এর পিছনে আরো বড় কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? একটা সময় পর্যন্ত কৌতূহল ছিল মজার, কিন্তু এখন সেই কৌতূহল আমাকে ভয় দেখাচ্ছে। মনে হচ্ছে এজন একটা গভীর জলের ধারে দাঁড়িয়ে আছি, আর সামনে কি আছে তা না জেনেই পা বাড়াতে চাইছি। আমার ভালোবাসা কি আমাকে অন্ধ করে দিচ্ছে, নাকি আমি সঠিক পথে আছি? নিলয়,
তুমি আমাকে তোমার আসল রূপটা দেখাও, এই অচেনা ভয় আমাকে মেরে ফেলছে। নিলয়ের রহস্যময়তা প্রিয়ার মনে গভীর অস্থিরতা তৈরি করে। তবুও সে তার পাশে থাকার সিদ্ধান্ত নেয়, যা ভয় আর ভালোবাসার এক মিশ্রণ। কিছুদিন পর রমনা পার্কের সবুজ ঘাসে প্রিয়া ও নিলয় বসে আছে। তাদের সম্পর্কের গভীরতা এখন শুধু কৌতূহলে সীমাবদ্ধ নয়। প্রিয়ার চোখে নিলয়ের জন্য স্পষ্ট ভালোবাসা। সে নিলয়ের দিকে তাকিয়ে অজুহাত খুঁজে আরো সময় কাটানোর। প্রিয়া নিলয়ের দিকে ঘুরে বসে মৃদু হেসে বলে, নিলয়, জানো, আজকাল আমার দিনগুলো শুধু তোমাকে ঘিরে অবতীর্ণ হয়। সকালে ঘুম থেকে উঠি আর ভাবি কখন তোমার সাথে দেখা হবে। অফিসের কাজ করার সময়ও তোমার কথা মনে পড়ে। এটা কি হচ্ছে আমার সাথে? আমারও একই অনুভূতি প্রিয়া। যখন তুমি আমার পাশে থাকো তখনই রাস্তার কোলাহলে আমার সব চিন্তা, সব দুঃখ ফিকে হয়ে যায়। মনে হয় যেন আমি এক অন্য জগতে আছি, যেখানে শুধু তুমি আর আমি। তোমার এই কথাগুলো, তোমার চোখ সব আমাকে এক নতুন অনুভূতি দেয়। আমি জানি না এটা ঠিক কিনা, তবে আমি তোমার সাথে থাকতে চাই সব সময়। নিলয় প্রিয়ার হাতটা আলতো করে নিজের হাতের মধ্যে নেয়। তার স্পর্শে প্রিয়ার সারা শরীর যেন শিহরিত হয়। আমারও তোমাকে ছাড়া থাকতে ভালো লাগে না প্রিয়া, কিন্তু আমার জীবনটা তো সহজ নয়। আমার জগৎ তোমার স্বপ্নের চেয়ে অনেক বেশি জটিল। তবুও আমি জানি তোমার ভালোবাসা আমাকে অনেক শক্তি যোগাচ্ছে। প্রিয়ার মন আনন্দে ভরে যায়। নিলয়ের ভালোবাসা সে অনুভব করতে পারে, যদিও নিলয় সরাসরি ভালোবাসি শব্দটি ব্যবহার করে না। তাদের এই নীরব ভালোবাসা প্রকাশ পায় চোখের ভাষার আর স্পর্শে। তারা আরো কিছুক্ষণ চুপ করে বসে থাকে। প্রকৃতির শান্ত পরিবেশ তাদের নীরব ভালোবাসার সাক্ষী হয়। তুমি কি আমার হাতটা সবসময় এভাবে ধরে রাখবে নিলয়? যতটা পথ দেখাবে অন্ধকার, যখন মনে হবে আর বুঝি কেউ নেই, তখন কি তুমি আমার পাশে থাকবে? তোমার ভালোবাসা আমাকে অনেক শক্তি যোগাচ্ছে। আমি তোমার পাশে থাকবো প্রিয়া, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। কারণ তোমার মতো একটা খাঁটি মনের মানুষকে খুঁজে পাওয়া যায় না। তুমি আমার কাছে এক অমূল্য সম্পদ। নিলয়ের কথায় প্রিয়ার মনে গভীর আস্থা আসে। সে তার কাঁধে মাথা রাখে। তাদের রোমান্টিক মুহূর্তগুলো নীরবতার অনুভূতির বিনিময়ে গড়ে ওঠে। নিলয় প্রিয়ার কপালে আলতো করে চুমু খায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা। তারা যে যার মতো করে চলে যায়। রাত গভীর ঢাকার ধানমন্ডি গোপন ম্যানশনের বিলাসবহুল কনফারেন্স রুমে নিলয় কালো শার্টে দীর মুখে বসে আছে। বড় স্ক্রিনে শেয়ার বাজারের গ্রাফ ও চাচার সাম্রাজ্য দুর্বল দিকগুলো ভেসে উঠছে। বাইরে তাকে ভিখারি হিসেবে চিনলে ওখানে সে এক ক্ষমতাবান বিজনেস টাইকন। তার নারী সেক্রেটারি ও শক্তিশালী বডিগার্ড সহ টিম তাকে রিপোর্ট দিচ্ছে। নীলয়ের সহযোগী নীরা স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, বস, আপনার চাচা রফিক সাহেব আপনার পুরনো ব্যবসা অংশীদারীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। তিনি আপনার আসল পরিচয় জানানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন। তাকে মরিয়া হতে দাও। যত বেশি ছটপট করবে তত দ্রুত আমার ফাঁদে পা দেবে। তবে নজর রাখবে সে যেন কোনো ভুল পদক্ষেপ না নেয়, যে আমাদের মূল পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে। স্যার, আমাদের একটা টিম প্রিয়ার উপর নজর রাখছে। রফিক সাহেবের লোকজনের গতিবিধি দেখে মনে হচ্ছে তারা প্রিয়ার উপরেও নজর দিতে পারে। নিলয়ের মুখ হঠাৎ করে গম্ভীর হয়ে যায়। প্রিয়ার নাম শুনে তার চোখ দুটো তীক্ষ্ণ হয়ে ওঠে। সে প্রিয়ার জন্য এক গভীর চিন্তা অনুভব করে। তারই প্রতিশোধের খেলায় প্রিয়াকে জড়াতে সে চায় না। প্রিয়া সম্পূর্ণ নিরাপদ থাকবে, তার উপর যেন কোনো আঁচ না আসে। আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করো প্রিয়া।
আমার এই খেলার অংশ নয়, আর তার উপস্থিতি আমার জন্য দুর্বলতা হয়ে দাঁড়াচ্ছে। এটা ঠিক, কিন্তু সে দুর্বলতাকে আমি আমার শক্তিতে পরিণত করব। কিন্তু স্যার, প্রিয়ার সাথে আপনারই ঘনিষ্ঠতা যদি রফিক সাহেব জানতে পারে, তাহলে তিনি প্রিয়াকে টার্গেট করতে পারেন। নিলয় আর চোখে প্রিয়ার ছবিটার দিকে তাকায়, যা তার ডেস্কে রাখা আছে। সেটা আমিও জানি। রফিক সাহেবকে আমি খুব ভালো করে চিনি। সে একজন নরপিশাচ, কিন্তু তাকে সে সুযোগ দেব না। প্রিয়ার নিরাপত্তার জন্য যা যা করা দরকার সব করো। প্রয়োজনে ওর পাশে সর্বাক্ষণিক লোক রাখবে, কিন্তু সে যেন কোনাক্ষরেও টের না পায়। নীলার চোখে এক ধরনের ক্রোধ আর দৃঢ়তা ফুটে ওঠে। সে বুঝতে পারে তার এই গোপন মিশনের কারণে প্রিয়ার জীবনও বিপদে পড়তে পারে। এই অদৃশ্য হুমকি তাকে আরও বেশি সতর্ক করে তোলে। সে প্রিয়ার নিরাপত্তার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। এদিকে নিলয় যতই প্রিয়ার প্রতি ভালোবাসা দেখাক, প্রিয়ার মন থেকে নিলয়ের রহস্যময় দিকটা কিছুতেই মুছে যাচ্ছে না। বিশেষ করে নিলয়ের মাঝে মাঝে ফোন কলের পর তার গম্ভীর হয়ে যাওয়া বা অন্যমনস্ক থাকা প্রিয়ার চোখে ধরা পড়ে যায়। একদিন বিকেলে তারা যখন ঢাকার কারওয়ান বাজারের পাশের একটি পুরনো চায়ের দোকানে বসে গল্প করছিল, তখন প্রিয়া নিলয়কে সরাসরি তার মনের কথা বলতে শুরু করে। নিলয়, তুমি আমাকে সব কথা বলো না কেন? তোমার ফোন এলে তুমি হঠাৎ অন্যরকম হয়ে যাও। তোমার চোখ দুটো কেমন যেন কঠোর হয়ে যায়। তুমি কি লুকোচ্ছ আমার থেকে? নিলয় চায়ের কাপটা নামিয়ে প্রিয়ার দিকে শান্ত চোখে তাকিয়ে বলে, সব কিছু কি সবাইকে বলতে হয় প্রিয়া? কিছু কথা থাকে যা বলার জন্য সময় আর পরিস্থিতি দুটোই অনুকূলে হতে হয়। তুমি আমাকে বিশ্বাস করো তো? বিশ্বাস করি বলি তো জিজ্ঞাসা করছি। তোমার কাছে আমি কোনো কিছু গোপন কিছু চাই না। শুধু জানতে চাই তুমি কি করছো, কেন করছো। তোমার এই অজানা জগৎটা আমাকে অস্থির করে তোলে। আমার অজানা জগৎ? সে তো এই যে দেখছো ভিখারিদের জীবন, এখানেই আমার জগৎ। নিলয়, তুমি এসব কথা বলে আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। আমি তোমার চোখ দেখেছি, তোমার বুদ্ধি দেখেছি। তুমি যা দেখাচ্ছ তুমি তা নও। তুমি হয়তো কোনো বিপদে আছো বা কোনো বড় উদ্দেশ্য নিয়ে কাজ করছো। আমাকে সত্যিটা বলো না কেন? নিলয় প্রিয়ার দিকে তাকিয়ে হাসে, কিন্তু তার হাসিটা এবারও রহস্যে ভরা। সে প্রিয়ার হাতটা ধরে আলতো করে চাপ দেয়। নিলয়ের নীরবতা প্রিয়ার সন্দেহকে আরও গভীর করে তোলে। সে বুঝতে পারে নিলয় তাকে এখনো সম্পূর্ণ বিশ্বাস করে না, বা হয়তো কোনো বড় বিপদের কারণে বলতে পারছে না। তোমার এই হাসিটা আমার মনে নতুন নতুন প্রশ্নের জন্ম দেয়। তুমি কেন এভাবে এড়িয়ে যাও? তুমি যদি আমাকে বিশ্বাস নাই করো, তাহলে আমাদের এই সম্পর্কের মানে কি? আমি তোমাকে বিশ্বাস করি প্রিয়া, আমার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করি, কিন্তু আমার এই লড়াইটা ব্যক্তিগত। আমি তোমাকে অন্ধকারে টানতে চাই না, আমি চাই তুমি আলোতে থাকো। নিলয়ের রহস্যময়তা প্রিয়ার মনে ভালোবাসা, সন্দেহ আর হতাশার জন্ম দিলেও তার কৌতূহল বেড়েই চলে। সে বোঝে এই রহস্য হয়তো কোনো কঠিন সত্যর ইঙ্গিত। 2 দিন পর প্রিয়ার সন্দেহ হতাশা ক্ষোভে পরিণত হয়। নিলয়ের লুকোচুরি প্রিয়াকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল। সম্পর্কটা তার কাছে একতরফা মনে হয়। একদিন বিকেলে ঢাকার একজন শূন্য পার্কে বসে যখন তারা কথা বলছিল, প্রিয়ার চোখ ছলছল করছিল। প্রিয়া নীলার দিকে তাকিয়ে বলে, আমি আর পারছি না নিলয়। তোমার এই রহস্যময়তা আমাকে পাগল করে দিচ্ছে। তুমি আমার সাথে এত কিছু লুকোচ্ছ, অথচ আমি তোমার সবকিছু জানতে চাই। তুমি আমাকে নিজের অংশ ভাবো না, তাই না? নিলয় প্রিয়ার হাত ধরতে চায়, কিন্তু প্রিয়া হাত সরিয়ে নেয়। প্রিয়া, এমন কথা বলো না। তুমি জানো আমি তোমাকে কতটা... আমি কিচ্ছু জানি না।
আমি শুধু জানি তুমি আমাকে বিশ্বাস করো না। যদি তুমি আমাকে বিশ্বাস করতে, তাহলে তোমার এই জীবনের সব সত্যিটা আমাকে বলতে। তুমি কেন নিজেকে ভিখারি সাজিয়েছো? কেন তুমি রাতে ফোন করে ওসব সব ভয়ঙ্কর কথা বলো? আমাকে কেন একটা কারণও বলতে পারছো না? নিলয় চুপ করে প্রিয়ার কথাগুলো শোনে। তার চোখে কষ্ট ফুটে ওঠে। সে প্রিয়াকে সব বলতে চায়, কিন্তু তার মিশনের গুরুত্ব তাকে বাধা দেয়। তার প্রতিশোধের আগুন নিভানোর আগে সে কোনো দুর্বলতা দেখাতে পারে না। প্রিয়া কান্না চেপে কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলে, যদি তুমি সত্যিটা না বলো, তাহলে তাহলে আমি আর তোমার সাথে থাকতে পারবো না। নিলয়, আমি এই অনিশ্চয়তা আর রহস্য নিয়ে থাকতে পারবো না। হয় তুমি তোমার গোপন জগৎ উন্মোচন করবে, অথবা আমি চললাম। প্রিয়া, তুমি কি বলছো এসব? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমি চলে যাব যদি তুমি আমাকে বিশ্বাস না করো। যদি তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার কাছ থেকে লুকিয়ে রাখো, তাহলে আমাদের এই সম্পর্কের কোনো ভিত্তি নেই। আমি আর তোমার পাশে এভাবে থাকতে পারবো না। নিলয়ের বুকে যেন ছুরি বেঁধে যায়। প্রিয়ার এই কথাগুলো তাকে গভীর আঘাত করে। সে জানে প্রিয়া চলে যাওয়া মানে তার জীবনের সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়া। কিন্তু নিজের গোপন উদ্দেশ্য এবং প্রতিজ্ঞা তাকে বাধা দেয়। সে প্রিয়ার হাত ধরে। তার চোখ দুটোতে এই গভীর আকুতি। প্লিজ প্রিয়া, আমাকে আরেকটু সময় দাও। আমি তোমাকে সব বলবো, কিন্তু এখনই নয়। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমার সব শক্তি শেষ হয়ে যাবে। আমি আমার এই লড়াইয়ে একা হয়ে পড়ব। প্রিয়া চোখের পানি মুছতে মুছতে বলে, সময়? আর কত সময়? আমি কি তোমার জীবনে শুধু একজন দর্শক হয়ে থাকবো নাকি? আমারও তো ভূমিকা থাকবে। যদি তুমি আমাকে তোমার জীবনে সম্পূর্ণভাবে না চাও, তাহলে আমার পক্ষে এভাবে থাকা সম্ভব নয়। অভিমান ও হতাশায় প্রিয়া উঠে চলে গেলে নিলয় তাকে আটকাতে পারে না। তার মন গভীর কষ্টে আচ্ছন্ন হয়। প্রিয়ার চলে যাওয়া নিলয়ের মনে এক বিশাল শূন্যতা তৈরি করে, যা তার প্রতিশোধের আগুনকে আরও তীব্র করে তোলে। সেই রাতে প্রিয়া ঘুমাতে পারে না। সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক নিলয়ের আসল রূপ উন্মোচন করবে। পরের দিন ভোরে প্রিয়া নিলয়ের খোঁজে সেই রহস্যময় গলিপথে গিয়ে দাঁড়ায়। আর না, আমি আর এই রহস্য নিয়ে বাঁচতে পারছি না। নিলয় কে? তার আসল তার পরিচয় আমাকে জানতেই হবে। আজ সব প্রশ্নের উত্তর চাই আমার। প্রিয়া দেখতে পায় গলির ভিতরে নিলয় হেঁটে যাচ্ছে। তার পরনে এখনো সেই পুরনো ছেঁড়া পোশাক, কিন্তু তার চালচলনে একটা ভিন্ন রকম আত্মবিশ্বাস। নিলয় সে পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ায়। প্রিয়া দ্রুত লুকিয়ে পড়ে একটা ময়লার ডাস্টারের আড়ালে। নিলয় আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে নেয়। তারপর খুব সাবধানে একটা গোপন কোড চাপ দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে যায়। দরজাটা আবারও নিঃশব্দে বন্ধ হয়ে যায়। সে এই বাড়িতে থাকে, একটা ভিখারি এমন একটা বাড়িতে কেন থাকবে? প্রিয়ার কৌতূহল এখন তুঙ্গে। সে দ্রুত লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আসে, দরজার দিকে এগিয়ে যায়। সে খেয়াল করে দরজার হ্যান্ডেলটা বেশ পুরনো আর মরিচা পড়া দেখাচ্ছে। সাধারণ মানুষের চোখে হয়তো এটা কিছুই নয়, কিন্তু প্রিয়ার কাছে এটা এখন রহস্যের কেন্দ্রবিন্দু। সে আলতো করে দরজার হ্যান্ডেলটা ঘোরানোর চেষ্টা করে। লক করা, কিন্তু নিলয় কিভাবে খুলল? সে দরজার আশেপাশের দেয়ালগুলো হাত দিয়ে দেখে। হঠাৎ তার হাত একটা ছোট্ট প্যানেলে পড়ে। সেখানে কিছু অস্পষ্ট চিহ্ন। প্রিয়া নিজের সাথে ফিসফিস করে, নিলয় নিশ্চয়ই এখানে কোনো গোপন কিছু চাপ দিয়েছিল। কি হতে পারে সেটা? নিলয়কে অনুসরণ করে প্রিয়া তার দরজায় প্রবেশের কৌশল মনে করার চেষ্টা করে। নিলয় যেখানে হাত রেখেছিল সেখানে চাপ দিতেই গোপন দরজাটা মৃদু শব্দে খুলে যায়।
বুক ধড়ফড় করা উত্তেজনা নিয়ে প্রিয়া সাবধানে ভেতরে প্রবেশ করে আর দরজাটা নিঃশব্দে বন্ধ হয়ে যায়। ভেতরে ঢুকতেই সে এক অন্ধকার বিশাল হলঘর দেখতে পায়, যা বাইরের সাধারণ বাড়ির চেহারার সম্পূর্ণ বিপরীত। ভয়ে ভয়ে আরও ভেতরে করিডোর পেরিয়ে প্রিয়া এক আলোকিত ঘরের আবছা দৃশ্যের দিকে এগিয়ে যায়। এই কোথায় এলাম আমি? এটা কি সত্যি নিলয়ের বাড়ি? বিশ্বাসই হচ্ছে না। প্রিয়া সাবধানে সেই আলোকিত ঘরের দরজার সামনে দাঁড়ায়। ঘরের ভেতর থেকে মৃদু ল্যাপটপের শব্দ আর কাগজের খসখস আওয়াজ ভেসে আসছে। সে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে প্রবেশ করতেই প্রিয়ার চোখ কপালে ওঠে, তার মুখ হা হয়ে যায়। সে যা দেখে তা তার কল্পনারও বাহিরে। ও মাই গড, এটা কি? ঘরটা একটা আধুনিক অফিসের মতো সাজানো। একপাশে কাচের দেয়াল, যা দিয়ে একটা সুবিশাল গ্যারেজ দেখা যায়। সে গ্যারেজ সারি সারি বিলাসবহুল গাড়ি পার্ক করা আছে। ফেরারি, লাম্বরগিনি, রোলস রয়েস সব তার চোখে বাধা দিয়ে দিচ্ছে। টেবিলের ওপর ফাইলের পর ফাইল সাজানো, কোনটা কোম্পানির লাভ ক্ষতির হিসাব, কোনোটা বা বড় বড় শেয়ার মার্কেটের রিপোর্ট। একটা সাদা বোর্ডের উপর জটিল সব গ্রাফ আঁকা। তার পাশে একটা বড় মানচিত্র, যেখানে ঢাকার বিভিন্ন এলাকার চিহ্নিত করা আছে। আর একটা দেয়াল জুড়ে বড় বড় ছবি পিন করা। প্রতিটি ছবিতেই কিছু মানুষের মুখ, তাদের নিচে নাম, পেশা আর কিছু অদ্ভুত সাংকেতিক চিহ্ন। এটা তো একটা কোম্পানি। আর এই ছবিগুলো, এরা কারা? শত্রুদের তালিকা নাকি? প্রিয়া কাঁপতে কাঁপতে এগিয়ে যায়। সে একটা ফাইল হাতে তুলে নেয়। সেখানে বড় বড় অক্ষরে রফিক এন্টারপ্রাইজ অধিগ্রহণ পরিকল্পনা। এই রফিক তো অনেক প্রভাবশালী লোক। তার সাথে নিলয়ের কি সম্পর্ক? এই রফিক নামটা তার কাছে কেমন যেন চেনা মনে হয়। নিলয় যেন একবার তার চাচার কথা বলেছিল। হুম, এবার বুঝলাম। এই ভিখারি নিলয় আসলে একজন বড় বিজনেসম্যান। আর এই ছবিগুলো হয়তো তার শত্রুদের। তার শরীর শক হয়ে যায়। ভিখারি হিসেবে যাকে সে ভেবেছিল সে আসলে কোটিপতি। এই তীব্র বিষয় তাকে এক অন্য জগতে নিয়ে যায়। তার মনে ভয় আর কৌতূহল মিশে একাকার হয়ে যায়। প্রিয়া তখনও সেই ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বিস্ময়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, তার হাত কাঁপছে। সে বিশ্বাস করতে পারছে না যা সে দেখছে। ঠিক তখনই তার পেছনে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। নিলয় ধীর কণ্ঠে, কিন্তু তার কথা প্রিয়ার বুকে কাঁপন ধরায়। তুমি তো বলেছিলে সত্যি জানতে চাও। প্রিয়া, এখন জানলে তো। প্রিয়া চমকে ওঠে। সে দ্রুত ঘুরে দাঁড়ায়। নিলয় দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার পরনে এখনো সেই ভিখারির পোশাক, কিন্তু তার চোখে এখন আর সেই শান্ত ভাব নেই। তার চোখে এক ধরনের ক্ষমতা, এক ধরনের দৃঢ়তা। তার মুখে একটা মৃদু হাসি যা প্রিয়ার কাছে ভয়ঙ্কর মনে হয়। প্রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বলে, নিলয়, তুমি আসলে কে? এসব কি? এই গাড়িগুলো, এই ফাইলগুলো, এসবের মানে কি? নিলয়ের হাসিটা আরো গভীর হয়। সে ধীরে ধীরে প্রিয়ার দিকে এগিয়ে আসে। আমি তোমার নিলয় তো, নাকি এখন মনে হচ্ছে আমি অন্য কেউ? তোমার কৌতূহল তোমাকে এখানে টেনে এনেছে। আমি জানতাম তুমি আসবে। তুমি জানতে? কিন্তু কেন? তুমি কেন আমাকে বলনি? কেন তুমি এতদিন আমাকে মিথ্যা বলেছ? তুমি তো একজন ভিখারি নও। ভিখারি নই? কে বলল আমি তো ভিখারি? জীবনের প্রতিটি মুহূর্তে আমি ভিক্ষা করছি। কিসের ভিক্ষা জানো? শান্তির ভিক্ষা, ন্যায় বিচারের ভিক্ষা। এই যে দেখছো, এসব, এ ক্ষমতা, সম্পদ, এইসবই আমার প্রতিশোধের ভিক্ষা।
প্রিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার মন ভয়ে আর বিষয়পূর্ণ। সে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। এই মানুষটাকে সে চিনতে পারছে না। নিলয় তার সামনে এসে দাঁড়ায়। তাদের মাঝখানে মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান। নিলয় নিচু কণ্ঠে বলে, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব প্রিয়া, কিন্তু তার আগে তুমি বলো, তুমি কি প্রস্তুত আমার এই জগৎটা দেখার জন্য? এই অন্ধকার জগৎ যা তুমি কোনোদিন কল্পনাও করনি। প্রিয়া তার দিকে তাকিয়ে ভয়ে তার মুখ শুকিয়ে গেছে, তাও সে বলে, আমি আমি জানি না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি